আজকে শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 8, সিলেকশন অফ এ পাওয়ার প্ল্যান্ট এন্ড সাইট। আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি, শুনতে পাচ্ছ সৌম্য? হ্যাঁ ম্যাডাম, ওই নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেছে তো ওই জন্য সমস্যা হয়ে গেছে আর কি। আচ্ছা, ঠিক আছে। আমি বলুন না। তো চ্যাপ্টার 8, সিলেকশন অফ এ পাওয়ার প্ল্যান্ট এন্ড সাইট। কোন এলাকায় কোন ধরনের পাওয়ার প্ল্যান্ট আমরা স্থাপন করব, সেটা নির্ভর করবে আমার কতটুকু পাওয়ার দরকার, ওই এলাকার চাহিদা কতটুকু। ঠিক আছে, চাহিদা ধরো 10 মেগাওয়াটের কম যদি হয় তাহলে আমরা চুজ করব ডিজেল পাওয়ার। ডিজেল পা ডিজেল পাওয়ার প্ল্যান্ট। জি ম্যাডাম। আর চাহিদা যদি বেশি হয় তখন আমরা গ্যাস টারবাইন, স্টিম পাওয়ার প্ল্যান্ট অথবা পানি বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট এগুলো আমরা চুজ করতে পারবো। আর ব্যবহারের প্রকৃতি, এটাকে আমরা স্থায়ীভাবে ব্যবহার করব নাকি আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় আমরা স্থানান্তর করব, অস্থায়ীভাবে করব। তো স্থায়ীভাবে ব্যবহার করলে এই তিনটা, আর অস্থায়ীভাবে বা স্থানান্তর করার প্রয়োজন হলে আমরা ডিজেল পাওয়ার প্ল্যান্ট ইউজ করব। আর শক্তি উৎসের প্রাচুর্যতা, এটাও ইম্পর্টেন্ট। যেখানে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখানে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, আবার যেখানে নদীর ইয়ে আছে, পানির অ্যাভেলেবিলিটি আছে সেখানে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, যেখানে বায়ু প্রবাহ বিদ্যমান সেখানে আমরা উইন্ড পাওয়ার প্ল্যান্ট। ঠিক আছে, এগুলো উইন্ড আমরা টারবাইন। এগুলো আমরা বিবেচনা করব। তো এই তিনটা জিনিস আমরা মানে কমন, যে কোনো পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে গেলে আমরা এই তিনটা জিনিস সবসময় চিন্তা করব। এখন এই বাষ্প বিদ্যুৎ কেন্দ্র নির্বাচন করার জন্য আমরা কোন বাষ্প বিদ্যুৎ কেন্দ্র যখন স্থাপন করতে যাব তখন আমার এই পয়েন্টগুলো বিবেচনা করতে হবে। ঠিক আছে, অর্থনৈতিক সুবিধা, মূল্য নির্ধারণ, যোগাযোগের সুবিধা, পাওয়ার প্ল্যান্টের অবস্থা। এগুলো আবার ডিজেল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে গেলে আমার এই পাঁচটা জিনিস আমাকে ইয়ে করতে হবে। পানি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গেলে আমাকে এখানে পানির অ্যাভেলেবিলিটি আছে কিনা, পানির হ্যাড কতটুকু, বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কতটুকু, ক্যাচমেন্ট এলাকা কতটুকু থাকবে। ঠিক আছে, তো এই 10টা জিনিস আমাকে চিন্তা করতে হবে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য কি কি ফ্যাক্টর সমূহ বিবেচনা করতে হবে। ঠিক আছে, যে কোনো একটা বা ডিজেল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করতে গেলে কি কি বিষয় তোমাকে বিবেচনা করতে হবে, এই ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসতে পারে। ঠিক আছে। জি ম্যাডাম। তো এই চ্যাপ্টারে তেমন আর কিছুই নেই, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্ট আমার ইয়ে করতে হলে চাহিদা যদি এতটুকু হয় তাহলে কোন পাওয়ার প্ল্যান্ট আমি চুজ করবো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন। বা 10 মেগাওয়াটের বেশি হলে তখন কোন পাওয়ার প্ল্যান্ট চুজ করবো। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এখানে আসতে পারে। হ্যাঁ ম্যাডাম। তারপর 11 নম্বর প্রশ্ন, এটা ইম্পর্টেন্ট। 9, 11 সংক্ষিপ্ত, যে উৎপাদন ক্ষমতা সহ বাংলাদেশের 6টি পাওয়ার প্ল্যান্টের নাম ও অবস্থান উল্লেখ করো। ঠিক আছে, এটা আবার যদি বড় প্রশ্ন হিসেবে আসে তখন এটা মানচিত্র এঁকে বলতে পারে যে মানচিত্র অঙ্কন করে বাংলাদেশের কোন কোন এলাকায় কি কি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে সেটা দেখো। এটা বড় প্রশ্ন হিসেবে আসতে পারে। আর ছোট প্রশ্ন হিসেবে আসলে এইভাবে শুধু ক্ষমতাটা উল্লেখ করে দিলে হবে। আচ্ছা, এরপর এটা ইম্পর্টেন্ট, স্টিম পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য কি কি বিষয় বিবেচনা করতে হয়, বাষ্প বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বিবেচ্য বিষয়সমূহ। হ্যাঁ, এগুলো ইম্পর্টেন্ট। বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম, ক্ষমতা ও এদের অবস্থান। ঠিক আছে, বাংলাদেশের বৃহৎ 10টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের নাম ও এদের ক্ষমতা লেখো। এভাবেও প্রশ্নটা আসতে পারে। তো ঠিক আছে, এটাই চ্যাপ্টার 8।
এটাই এখানে এতটুকু চ্যাপ্টার 8। এখন আমি শুরু করতে যাচ্ছি চ্যাপ্টার 9। হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অর্থনীতি। হ্যাঁ, আমরা একটা পাওয়ার প্ল্যান্ট যখন আমরা স্থাপন করতে যাব তখন নিশ্চয়ই আমাদের মূলধনের প্রয়োজন আছে, তাই না? এবং বছরে বছরে যে আমরা এটাকে ইউজ করতেছি, এক সময় গিয়ে পাওয়ার প্ল্যান্টের যে টাকা দিয়ে আমরা কিনছিলাম, হ্যাঁ, সেই টাকা দিয়ে দেখা যায় আমাদের ভ্যালুটা আসবে না। সেটাকে বলা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ডিপ্রিসিয়েশন। সেটা শুধু পাওয়ার প্ল্যান্টের অপচয়। ক্ষেত্রে না, হ্যাঁ অপচয়, বাংলা কথা হচ্ছে অপচয়। শুধু পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে না, তুমি জানো যে কোনো একটা বস্তু কিনলো, একটা মোবাইল ফোন কিনলেও যে টাকা দিয়ে তুমি কিনছো, পরে সেল করতে গেলে ওই টাকা দিয়ে আমরা সেল করতে পারি না। ঠিক আছে, যে যেটা যে মূল্যটা যে কমে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ডিপ্রিসিয়েশন বা অপচয়। তো এই পাওয়ার প্ল্যান্টের অবচয়টা পাওয়ার প্ল্যান্টের অবচয় নির্ধারণের জন্য কয়টা পদ্ধতি আছে? হ্যাঁ, এই 5টা পদ্ধতি আছে, এই নামগুলো শিখে রাখবে। স্ট্রেট লাইন মেথড, পার্সেন্টেজ মেথড অর ডিমিনিশিং ভ্যালু মেথড, সিঙ্কিং ফান্ড মেথড, অ্যাপ্রেজাল মেথড, ইউনিট মেথড। প্রথম 3টা ইম্পর্টেন্ট, আসলেও ধরো বড় প্রশ্ন হিসেবে আসলেও সমস্যা নাই, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসলে আমরা এখানে আমি আলোচনা করতেছি। প্রথমটা হচ্ছে স্ট্রেট লাইন মেথড, আসলে প্রথম 3টা থেকে আসবে। হ্যাঁ, স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথডটা কি? দেখো, এটা হচ্ছে ধরো এখানে বলছে টাইম, আমি একটা প্রোডাক্ট কিনলাম বা একটা পাওয়ার প্ল্যান্ট কিনলাম, এটা আমি কত দিন ধরে ইউজ করলাম, কেনার সময় আমার মূল্যটা কত ছিল, কেনার সময় মূল্যটা কত ছিল, আর যখন বিক্রি করতেছি তখন মূল্যটা কতটুকু। ঠিক আছে, এটা হচ্ছে চিত্রের মাধ্যমে এটা দেখানো হয়েছে। আর সূত্রের মাধ্যমে আমরা আমরা আমাদের জন্য আমাদের কাছে এই সূত্রটা ইম্পর্টেন্ট। সরলরৈখিক পদ্ধতি হচ্ছে পি মাইনাস এস ডিভাইডেড বাই এন। পি মানে হচ্ছে আমি ক্রয়কৃত মূল্য, এস মানে হচ্ছে আমি যখন উদ্ধারকৃত মূল্য, যখন বিক্রি করব তখন কত টাকা দিয়ে বিক্রি করতেছি, আর এনটা হচ্ছে সময়, কতদিন ধরে আমি ইউজ করছি। তো প্রাথমিক মূল্য মাইনাস উদ্ধারকৃত মূল্য ডিভাইডেড বাই সময়, এটা যখন আমরা করি তখন আমাদের প্রতি বছরের অপচয়ের হারটা বের হয়ে যাবে। এটা বোঝা গেছে? ম্যাডাম এখানে কার্যকারী আয়ু যেটা আছে ওটা তো 30 বছর মনে হয় একটা পাওয়ার প্ল্যান্টের। এখানে কি 25 বছর ধরে করছে? কোথায় 30 বছর? না, আমি একটা পড়ছিলাম আর কি ম্যাডাম, একটা আচ্ছা, পাওয়ার কিন্তু প্ল্যান্টের নাকি। এখানে ধরে নিচ্ছে যে 25 বছর। হ্যাঁ তুমি হ্যাঁ, যেটা আচ্ছা, তুমি যেটা পড়ছো সেটা 30 বছর, তোমাকে 30 দিয়ে ডিভাইড করতে হবে। করতে হবে, হ্যাঁ। হুম, এক এক পাওয়ার প্ল্যান্ট তো এক এক ধরনের, এক এক প্রাথমিক মূল্য এক এক একটা, হ্যাঁ, একটার সাথে একটা মিলবে না। শতকরা পদ্ধতি বা ক্রমহ্রাসমান পদ্ধতি, এটা কিরকম দেখো, এইখানে আমি তোমাকে একটা ক্যালকুলেশন করে আসছি, এটা হচ্ছে এই শতকরার, এটা বোঝার জন্য। এখানে বলছে যে প্রতি বছর এর অপচয়ের পরিমাণ, হ্যাঁ, শতকরা হারে কমে যাচ্ছে। প্রথম বছরে আমার অপচয়টা যতটুকু থাকবে, পরের বছরে গিয়ে অপচয়টা আরো কমে যাবে, এর পরের বছরে গিয়ে আরো কমে যাবে। ঠিক আছে, তার মানে প্রথম বছরে আমার অপচয়ের পরিমাণটা সবচেয়ে বেশি। হ্যাঁ, কার্যকাল যত বেশি হবে ততই প্রতি বছর জমাকৃত অর্থের পরিমাণ হ্রাস পেতে থাকবে। এটাকে বলা হচ্ছে শতকরা হিসাব পদ্ধতি বা ক্রমহ্রাসমান পদ্ধতি। তো এইটা বোঝার জন্য একটা ক্যালকুলেশন, এটা হচ্ছে তোমার ক্রয়কৃত মূল্য হচ্ছে 1,00,000 টাকা, প্রথম বছরে উদ্ধার মূল্য 0, প্রথম বছরে আমি এখানে অ্যাস ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এখানে ডিপ্রিসিয়েশন আমি ধরে নিচ্ছি 10%, প্রথম বছরে ডিপ্রিসিয়েশন 10%, তাহলে এই 10%টা আমি কিনছি এতটুকু 1,00,000 টাকা দিয়ে, তো 1,00,000 টাকার 10% আসতেছে আমার 10,000 টাকা। প্রথম বছরে আমার ডিপ্রিসিয়েশন হয়েছে 10,000 টাকা, তাহলে আমার রইল কতটুকু? এই পি মাইনাস এস, 90,000। হ্যাঁ 90,000 রইলো এতটুকু। এখন এটা প্রথম বছরেরটা আমার এখানে হিসাব শেষ। এখন দ্বিতীয় বছরে যখন আমি আবার বের করতে যাব, তখন এখান থেকে আমার আবার ক্যালকুলেশন করতে হবে যে এইটার ডিপ্রিসিয়েশন কত, 90,000-এর ডিপ্রিসিয়েশন কত, 90,000-এর 10% হচ্ছে 9,000। তাহলে এখানে এটাকে আমি এই 90,000 থেকে 9,000 বিয়োগ দিলে আমার রইলো 81,000। আবার তৃতীয় বছর যখন করতে যাব তখন 81,000-এর 10% কত,
৮১,০০০-এর 10% আমি বের করব। তারপর ৮১,০০০ থেকে সেই 10%, ৮১,০০০ ইন্টু 10%টা মাইনাস করলে আমার তৃতীয় বছরের ডিপ্রিসিয়েশনটা বের হবে। বোঝা গেছে? মানে প্রথম তুমি একটা বুঝলেই হলো। ম্যাডাম এটা মনে হয় আপনার আস্তে আস্তে যত ব্যবহারের সময়টা বেশি হবে তত আপনার উদ্যান মূল্যটা কম হবে আর কি, কমতে হ্যাঁ হ্যাঁ, প্রথম টাকাটা বছরে সবচেয়ে বেশি থাকবে, যেহেতু হ্যাঁ। প্রথম বছরে অ্যাসিক্যাল টু জিরো, প্রথম বছরে সবচেয়ে বেশি, এরপরে আস্তে আস্তে এটা কমতে থাকবে। তো পরের গুলোতে কিন্তু অ্যাসটা মাইনাস হচ্ছে। আচ্ছা, সিঙ্কিং ফান্ড মেথড। সিঙ্কিং ফান্ড মেথড এটা এটা বুঝবে তুমি। এই পথ আগের ধার্যকৃত টাকার অঙ্ক প্রতি বছর জমা রাখা হয় এবং সুদ চক্রবৃদ্ধি হারে নিয়মিত সময়ের ব্যবধান এর সাথে জমা হতে থাকে। ঠিক আছে, সিঙ্কিং ফান্ড মেথড আমাদের ব্যাংকিং হিসাবের সাথে অনেকটা মিল আছে। আর সূত্র তুমি এটা মনে রাখবে। ঠিক আছে, সিঙ্কিং ফান্ড যদি পরীক্ষায় আসে, সিঙ্কিং ফান্ড মেথড কাকে বলে, যার সূত্রটা লিখে দিবে আর কোনটা দ্বারা কি বোঝাচ্ছে, ঠিক আছে, এটা বলবে। হ্যাঁ, এটা যে প্রতি বছর যে ধার্যকৃত টাকার অঙ্ক প্রতি বছর জমা হতে থাকে এবং সুদটা জমা হতে থাকে। ঠিক আছে, এটাই হচ্ছে মেন কথা। আর সূত্রটা লিখবে আর এখানে গিভেন দ্যাট এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত। ঠিক আছে, আর বাকিগুলো ইম্পর্টেন্ট না। প্রথম দুইটা বেশি ইম্পর্টেন্ট, 3 নাম্বারটাও ইম্পর্টেন্ট। আর গুলো না পড়লেও হবে, শুধু নামগুলো শিখে আসবে। সুসংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে যদি আসে তাহলে বলবে যে নামগুলো লিখো। আচ্ছা, বাকিগুলো এই যে বলছে তেমন ব্যবহৃত হয় না। হুম। আচ্ছা, এরপরে আছে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ট্যারিফ কি? ট্যারিফ কাকে বলে এটা তোমাদের বইতে এখানে আছে, এই যে ট্যারিফ বা এনার্জি রেট। আমরা কি পরিমাণ বিদ্যুৎ খরচ করতেছি, হ্যাঁ, সেটার উপর যে আমরা টাকা দিয়ে থাকি, হ্যাঁ, প্রতি একক ইউনিটের উপর যে আমরা টাকাটা দিয়ে থাকি সেটাকে বলা হচ্ছে ট্যারিফ বা এনার্জি রেট বা বৈদ্যুতিক কর। একক ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ারের মূল্য যতটুকু তাকে বলা হচ্ছে ট্যারিফ। এখন ট্যারিফ নির্ধারণের জন্য কয়টা অনেক পদ্ধতি আছে। ঠিক আছে, যে ফ্ল্যাট রেট ট্যারিফ, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ট্যারিফ নির্ধারণের পদ্ধতিগুলো লিখো বা প্রকারভেদ গুলো লিখো। ফ্ল্যাট রেট ট্যারিফ 1 নাম্বার, 2 নাম্বার স্ট্রেট লাইন মিটার রেট, 3 নাম্বার স্লাইডিং রেট অর ব্লক রেট ট্যারিফ, 2 পার্ট ট্যারিফ, 3 পার্ট ট্যারিফ, পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। তার মানে টোটাল 6টা। এখন ট্যারিফ নির্ধারণে একটা সমীকরণ ইউজ করা হয়। ট্যারিফ মানে তো মূল্য, মানে টাকা, আমি কতটুকু টাকা দিব, হ্যাঁ, সেটার জন্য একটা সমীকরণ ইউজ করা হয়। সেটা কি? y ইকুয়াল টু dx প্লাস ইজেড প্লাস সি। তো y ইকুয়াল টু কি? y হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য মোট বিল, এটা একটা মাসেও হতে পারে। ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে আমি কত টাকা দেব সেটা এই সূত্রের সাহায্যে নির্ধারণ করা হয়ে থাকে। এখানে ডিটা কি? ডি হচ্ছে প্রতি কিলোওয়াট সর্বোচ্চ চাহিদার মূল্য হার। 1 কিলোওয়াটে সর্বোচ্চ ম্যাক্সিমাম ডিমান্ড কতটুকু, ম্যাক্সিমাম ডিমান্ডের মূল্য। আর এক্স হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ড। আর ই ই হচ্ছে আমি আসলে অ্যাকচুয়ালি কতটুকু ইউজ করতেছি সেটার টাকা। আর জেড হচ্ছে নির্দিষ্ট সময়ে ব্যয়কৃত শক্তি। আমি আবার বলতেছি, ডি হচ্ছে ম্যাক্সিমাম ডিমান্ডের মূল্য হার, হ্যাঁ, একটা প্রতি কিলোওয়াটে ম্যাক্সিমাম ডিমান্ডের মূল্য হার। এক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম চাহিদা, তার মানে ডিএক্স। ঠিক আছে, ডিটা হচ্ছে টাকা আর এক্সটা হচ্ছে তোমার কিলোওয়াট, বিদ্যুতের পরিমাণ। ঠিক আছে, টোটালটা মিলে টাকার ভ্যালুটা হিসাব করা হয় ডিএক্স। এই ডিএক্স পুরোটাই কি? এটা হচ্ছে ম্যাক্সিমাম চাহিদার উপর ভিত্তি করে এটা ইয়ে করা হচ্ছে। আর ইজেড, ইজেড হচ্ছে আমি অ্যাকচুয়ালি কতটুকু ইউজ করতেছি। ইটাও কিন্তু টাকা, প্রতি কিলোওয়াট শক্তির মূল্যহার। আর জেডটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্রতি কিলোওয়াট আওয়ার কতটুকু ব্যয় করতেছি। আচ্ছা, এরপরে আরেকটা আছে সি, প্রতি বিলিং পিরিয়ডের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ। সিটা আসলে দেখা যায় যে অনেক সময় বলে যে 30 ইউনিট পর্যন্ত আমাকে 0.5 টাকা দিতে হবে, এরপরে 30 ইউনিটের জন্য আমাকে 0.45 টাকা দিতে হবে। হ্যাঁ, তখন আমি সি এর ভ্যালুটা ক্যালকুলেশন করব। প্রতি বিলিং পিরিয়ডের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ। আচ্ছা, বোঝা গেছে?
কোনটা কি বলা হয়, এটা বোঝা গেছে এখন? জি তাহলে ম্যাম। 1 নাম্বারটা আমরা আলোচনা করতেছি ফ্ল্যাট রেট ট্যারিফ। যখন ওয়াই ইকুয়াল টু শুধুমাত্র ম্যাক্সিমাম চাহিদার কথা বিবেচনা করব, তখন সেটাকে বলবো ফ্ল্যাট রেট ট্যারিফ, ওয়াই ইকুয়াল টু ডিএক্স। ঠিক আছে? আচ্ছা, স্ট্রেট লাইন মিটার রেট, এটা আমি সংজ্ঞাটা আমার শিখতে হচ্ছে না, আমি যে সূত্রটা থেকে আমি এক্সপ্লেন করব যে আমি যখন সর্বোচ্চ চাহিদার জন্য যে ট্যারিফটা নির্ধারণ করা হয় তাকে বলা হয় সমহার বা ফ্ল্যাট রেট ট্যারিফ। এখানে ওয়াই ইকুয়াল টু ডিএক্স, ডি ডি মানে কি, এক্স মানে কি। আর স্ট্রেট লাইন মিটার রেট হচ্ছে আমি অ্যাকচুয়ালি কতটুকু ইউজ করতেছি সেটার উপর ভিত্তি করে যে টাকাটা ইউজ, ট্যারিফটা রেটটা নির্ধারণ করা হয় তাকে বলে স্ট্রেট লাইন মিটার রেট। সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু ইজেড। আর স্লাইডিং স্কেল বা ব্লক রেট ট্যারিফ, এটা ওই যে বললাম যে প্রতি ইউনিট কিন্তু কিছু ভাগ করে দেওয়া হয়, যে 30 ইউনিট পর্যন্ত আমাকে এত টাকা দিতে হবে, পরবর্তী ইউনিটের জন্য আমার এত টাকা দিতে হবে, এবং বাকি ইউনিটের জন্য আমার আরো কমতে থাকবে। ঠিক আছে? তো এই ধরনের যখন হিসাব করা হয়, যে কতগুলো ব্লকে ভাগ করা হয়, প্রথম ব্লকের মূল্য বেশি ধরা হয়, এরপর আস্তে আস্তে কমতে থাকে, তো এটাকে বলা হচ্ছে স্লাইডিং স্কেল বা ব্লক রেট ট্যারিফ। আচ্ছা, এরপরে আসি টু পার্ট বা দ্বৈত ট্যারিফ। এটা হচ্ছে শুধুমাত্র ডিএক্স না, ডিএক্স প্লাস ইজেড, এই দুইটা মিলে যখন হিসাব করা হবে তখন হচ্ছে টু পার্ট ট্যারিফ। থ্রি পার্ট ট্যারিফ হচ্ছে যখন তিনটা মিলে হিসাব করা হবে, ডিএক্স প্লাস ইজেড প্লাস সি। ঠিক আছে? সর্বোচ্চ চাহিদার কথাও বিবেচনা করা হবে, অ্যাকচুয়ালি কতটুকু ইউজ করতেছে এটাও বিবেচনা করা হবে, প্লাস ইউনিটের কথাও বিবেচনা করা হবে। ঠিক আছে? তিনটা পার্ট যখন বিবেচনা করা হবে তখন থাকবে থ্রি পার্ট ট্যারিফ। আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। পাওয়ার ফ্যাক্টরটা কি? পাওয়ার ফ্যাক্টর হচ্ছে তুমি কি পাওয়ার ফ্যাক্টর সম্বন্ধে আগে থেকে জানো? আমি যদি, আচ্ছা এখান থেকে যদি বলে থাকি, এটা নর্মাল, যদি আমি কম পাওয়ার ফ্যাক্টর ইউজ করি তখন আমাকে এক্সট্রা চার্জ প্রদান করতে হবে। ঠিক আছে? আমি যদি কম পাওয়ার ফ্যাক্টর ইউজ করে থাকি তখন আমাকে এক্সট্রা চার্জ প্রদান করতে হবে। এটার কিছু কারণ আছে, সে কারণটা আমি এখানে এক্সপ্লেন করছি, যে কেন আমি কম পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় কেন আমাকে বেশি টাকা দিতে হবে, সেটার কিছু কারণ আমি এখানে লিখছি তোমার বোঝার জন্য। কিন্তু আপাতত এতটুকু আমরা জেনে রাখি যে লো পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আমাকে কিছু এক্সট্রা চার্জ দিতে হবে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ট্যারিফ। তো এখানে আমি দেখো, এটা তোমাদের বইতে নাই, এটা জাস্ট আমি এই 6 নাম্বারটাকে এক্সপ্লেন করলাম, ডিসঅ্যাডভান্টেজ অফ লো পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ, আমার অসুবিধাটা মানে কোন জায়গায়? অসুবিধাটা হচ্ছে, মানে মানে হ্যাঁ কারেন্ট বেশি প্রবাহিত হয় আর কি, ওটার জন্য মনে হয় ইয়াটা বেশি। হ্যাঁ, তুমি একদম ঠিক আন্দাজ করছো, কারেন্টটা বেশি খরচ হয়। আমার পাওয়ার ফ্যাক্টর যদি কম হয় তার মানে আমার ইন্ডাকটিভ লোড বেশি। ঠিক আছে? ইন্ডাকটিভ হ্যাঁ, লোড বেশি হলে এখানে পি আর কিউ, পি এর জন্য তো আমার হচ্ছে রেজিস্টিভ লোড, আর ইন্ডাকটিভ লোড যদি বেশি হয় কিউর জন্য আমার এখানে ভোল্টেজ ড্রপ হবে। তাহলে আমার টোটাল পাওয়ার হচ্ছে অ্যাজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তখন আমার এই পাওয়ারের মানটা বেশি চলে আসতেছে। তুমি দেখো, একটা অনলি রেজিস্টিভ লোড আর একটা হচ্ছে উইথ ইন্ডাকটিভ লোড। তখন উইথ অনলি রেজিস্টিভ লোডে পাওয়ার আসতেছে 120 কেভিএ, আর যখন ইন্ডাকটিভ লোড হ্যাঁ আসতেছে তখন পাওয়ারের মান বেড়ে যাচ্ছে 200 কেভিএ। তাহলে আমাকে বেশি মানের আমার ট্রান্সফরমার ডিজাইন করতে হবে, বেশি মানের জেনারেটর ডিজাইন করতে হবে। ঠিক আছে? প্লাস আরেকটা হচ্ছে, এই যে আমরা পি ইকুয়াল টু √3 VI cos থিটা, এখানে cos থিটাটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টরের সাথে কারেন্টের একটা রিলেশন আছে, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টরটা যদি কমে যায় তাহলে কারেন্টের মান বাড়বে, সহজ কথায় যদি বলতে চাই। আর উদাহরণ দিয়ে যদি দেখাই, ধরো cos থিটার মান 1, cos পাওয়ার ফ্যাক্টর বেড়ে যাচ্ছে, তাহলে কারেন্টের মান কমে যাচ্ছে 173 অ্যাম্পিয়ার। আর পাওয়ার ফ্যাক্টর যদি 1 থেকে কমে যায়, দ্যাট মিনস লো পাওয়ার ফ্যাক্টর, তখন কারেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে 288 অ্যাম্পিয়ার। ঠিক আছে? একই একই পাওয়ার 120 কিলোওয়াট, সবকিছু ভোল্টেজও একই, শুধুমাত্র লো পাওয়ার ফ্যাক্টরের কারণে আমার কারেন্টটা বেড়ে যাচ্ছে, এর ফলে আমার লসটা বেড়ে যাচ্ছে, কপার লস বেড়ে যাচ্ছে, আর স্কয়ার, যেটা কারেন্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে? তো এই জন্য যেহেতু কারেন্টের মান বেড়ে যাচ্ছে প্লাস আমার কেভিএ রেটিংটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ ভোল্টেজ রেগুলেশন দুর্বল হয়ে যাচ্ছে, এই কারণে আমাকে এক্সট্রা কিছু চার্জ প্রদান করতে হয়। ঠিক আছে? আচ্ছা,
তো ঠিক আছে, এটা চ্যাপ্টার আমরা মনে হয় 9 এর অর্ধেক পর্যন্ত শেষ করছি। তো আজকে এতটুকুই। নেক্সট ক্লাসে চ্যাপ্টার 9 এর বাকি অর্ধেক শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, ভালো থেকো। আচ্ছা